গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে ভারত বিরোধিতাকে ওই সাধারণ মানুষ অর্থে না, শাসক গোষ্ঠীর সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে সম্পর্ক, দক্ষিণ এশিয়ার মানুষদের মধ্যে এক ধরনের ঐতিহাসিকভাবেই আমাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যে সাধারণ বৈশিষ্ট্য সবাইকেই একত্রিত করে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শাসক গোষ্ঠীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক। ভারতের শাসক গোষ্ঠীর সাথে তাদের সাধারণ মানুষের সম্পর্কটাও কিন্তু বঞ্চনা এবং শোষণের। বিভিন্ন নামে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভাজিত করা হয়। এই বিভাজনের বাইরে গিয়ে আমরা আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক একটা রাজনৈতিক বন্দোবস্ত, সেটা খুব জরুরি। ভারত বিরোধিতা আসলে কি অর্থে ভারত বিরোধিতা, এটা একটু বোঝা খুব জরুরি। কেননা আমরা কিন্তু ভারতীয় হিন্দি ছবি দেখছি, আমরা ভারতীয় নাটক দেখছি, আমরা ভারতীয় যে বাংলা চ্যানেলগুলো সেগুলো কিন্তু আমরা নিয়মিত দেখছি। তো সেই অর্থে ভারত বিরোধিতা আমি যেভাবে বোঝার চেষ্টা করি, সেটা আসলে ভারতের যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠীর সাথে আমাদের যে সাধারণ মানুষের সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রে একটা দূরত্ব এবং বৈরিতা তো আছেই। এবং বিশেষ করে আমরা দেখেছি আমাদের যে কিছু ন্যায্য বিষয়, বিশেষ করে তিস্তার পানি বন্টন সহ এই যে আরেকটি খুব বিষয় আছে, সেটা হচ্ছে সীমান্তে যে হত্যা বিএসএফ কর্তৃক, এবং এরকম আগেও বেশ কিছু টেনশন ছিল ভারত বাংলাদেশ সম্পর্কে। এখন এইটার মানে এটা না যে ভারত বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে ভিন্ন চোখে দেখে। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা আসলে একই রকম। কিন্তু এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ, শাসক গোষ্ঠী, ভারতীয় শাসক গোষ্ঠীর যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি কিংবা বাংলাদেশের মানুষের প্রতি, সেটা হচ্ছে সংকটের জায়গা। এবং আমরা এই আলোচনাগুলো আসছে, কিংবা বন্যা আমরা দেখছি যে বাঁধ খুলে দেয়া, ডুম্বুর বাঁধ যে আলোচনাটা এসেছে, এবং ভারতেও কিন্তু ব্যাপক বন্যা হচ্ছে, ওখানে হচ্ছে একটা জলবিদ্যুৎ কেন্দ্র ধসে পড়েছে। সবকিছু মিলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ ঠিকই, কিন্তু যেহেতু ভারতীয় যারা শাসক গোষ্ঠী আছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা কিংবা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য কিংবা বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার জন্য, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, যেভাবে আসলে তাদের দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল, অনেক ক্ষেত্রেই সেই দৃষ্টিভঙ্গিগত আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি, যার ফলে বাংলাদেশের জনগণ আসলে শাসক গোষ্ঠীর প্রতি তাদের হয়তো বিরাগ থাকতে পারে। এবং এটার আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু গত 15-16 বছর আমরা বিশেষ করে 2008 সালের পরবর্তীতে নির্বাচনগুলো দেখেছি, সেই নির্বাচনগুলো খুব বিতর্কিত, এবং অনেক ক্ষেত্রে নির্বাচনগুলো হয়েছে কিনা সঠিকভাবে সেটা নিয়ে সবাই সন্দিহান, এবং অনেকেই বলছে যে এগুলো আসলে নির্বাচনবিহীন নির্বাচন। এবং সেই জায়গায় ভারতের যে অবস্থান ছিল, যেহেতু ভারত একটা গণতান্ত্রিক দেশ, এবং শাসক গোষ্ঠীর পক্ষ থেকে এই নির্বাচনকে সমর্থন দেয়া কিংবা এই নির্বাচনের, যেটা নির্বাচনবিহীন নির্বাচন বলে অনেকেই, সেইগুলো হচ্ছে ওই শাসক গোষ্ঠীর প্রতি মানুষের আমার ধারণা যে ওই বিরাগটা তৈরিতে সাহায্য করেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে ভারত বিরোধিতাকে ওই সাধারণ মানুষ অর্থে না, শাসক গোষ্ঠীর সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে সম্পর্ক, দক্ষিণ এশিয়ার মানুষদের মধ্যে এক ধরনের ঐতিহাসিকভাবেই আমাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যে সাধারণ বৈশিষ্ট্য সবাইকেই একত্রিত করে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শাসক গোষ্ঠীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক। ভারতের শাসক গোষ্ঠীর সাথে তাদের সাধারণ মানুষের সম্পর্কটাও কিন্তু বঞ্চনা এবং শোষণের। এবং এই একই বঞ্চনা ভারতীয় রাষ্ট্র কর্তৃক কিন্তু আমরাও শিকার, যেটা হচ্ছে তাদের শাসক গোষ্ঠী কর্তৃক বাংলাদেশ রাষ্ট্রের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কখনোই আসলে পূরণ করা হচ্ছে না। সেই অর্থে এটাকে আসলে আমরা ভারত বিরোধিতা হিসেবে দেখতে পারি। এর থেকে মুক্তির উপায় হচ্ছে আসলে যেই ধরনের রাজনীতির মধ্য দিয়ে আমাদের শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হন, সেই রাজনীতিটা খুবই সমস্যাদায়ক। তাদের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হচ্ছে আত্মপরিচয় কেন্দ্রিক রাজনীতি। এবং এই আত্মপরিচয় কেন্দ্রিক রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি, এবং এই বিভাজনের রাজনীতি কিন্তু একে অপরকে বিদ্বেষমূলক করে তোলে, একে অপরের প্রতি শত্রুতা তৈরিতে সাহায্য করে। ওই জায়গা থেকে সামগ্রিকভাবে যদি সবাই বেরিয়ে আসতে পারে, এবং অভ্যন্তরীণ রাজনীতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে যদি পরিবর্তন না আসে, তাহলে এই পরিস্থিতির খুব সহজে উন্নয়ন ঘটবে না। আর যেহেতু আমাদের একেবারে বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যায় পর্যন্ত এমনভাবে দলীয়করণ হয়েছে শীর্ষ পর্যায়গুলো, তাতে ওই দলটা না থাকার কারণে তারাও কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো শীর্ষে থাকতে পারছেন না, এবং একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হচ্ছে। এবং নেতৃত্ব শূন্যতা তৈরি হওয়ার কারণে ওই যে কথাটা বলছিলাম যে শিক্ষার্থীদের ক্ষোভ কোথায় প্রকাশ করবে কিংবা তাদের অভিযোগগুলো কোথায় অ্যাড্রেস করবে সেটা তাদের অজানা। এবং ওই ক্ষেত্রে আমরা দেখছি যে তারা কখনো কখনো অনেক বেশি অরাজক হয়ে উঠছে, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না।
এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা আসলে ক্ষতিকর। এবং এই ধরনের অরাজকতা কিংবা এই প্রবণতাটাকে যদি আসলে আমরা এখনই থামাতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতের এটাই খুব স্বাভাবিক প্রবণতা তৈরি হবে যে একটা দল ক্ষমতা থেকে চলে গেলে আরেক দল যখন ক্ষমতা আসবে তখন এই ধরনের প্রবণতা তৈরি হতে পারে। এই জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দ্রুতই, বিশেষ করে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যে শূন্যতাগুলো তৈরি হচ্ছে, দ্রুত এই শূন্যতাগুলো পূরণ করে প্রশাসনিক স্থিতিশীলতা আনা এবং প্রয়োজনে একটা স্বাধীন তদন্ত কমিটি করা স্কুল থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যায়ে যার যার স্ব প্রতিষ্ঠানে, যে শিক্ষার্থীদের যে অভিযোগগুলা, সে অভিযোগগুলা ওখানে তারা লিখিত আকারে দিবে এবং সেই কমিটি হচ্ছে তদন্ত কমিটি কিংবা অন্য যে কোনো নামে অন্য কিছুও হতে পারে, তারা সেগুলা খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কিংবা দেশের আইন অনুযায়ী কিংবা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এবং সেই জন্যই প্রশাসনিক স্থিতিশীলতাটাকে নিশ্চিত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমি মহসিন হলের পাশ দিয়ে যাচ্ছিলাম, পার্টিকুলার যখন এসব ঘটনা ঘটলো তখন আমি একটা ব্যানার দেখলাম, সেই ব্যানারে লেখা হচ্ছে এই হলে এখন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ছোট করে আমার নিচে লেখা যে কোনো ছাত্রকে এখন থেকে জোর করে গেস্ট রুমে নেওয়া যাবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রামে নেওয়া যাবে না। এই নিচের এই বাক্যটা কিন্তু স্পষ্ট করতেছে যে আসলে ওরা কি ধরনের ছাত্র রাজনীতি নিষেধ চেয়েছিল। যেই রাজনীতিটা আমরা দেখেছিলাম যেখানে ছাত্রদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সেই রাজনীতির বিরোধিতা করছে কিন্তু তারা। এখন যদি ঢালাওভাবে রাজনীতি নিষিদ্ধ করার কথা বলি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আসলে আমরা এটাকে বিরাজনীতিকরণের কথা বলছি না। আজকে যে ঘটনাটা ঘটলো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটলো, এটা কি রাজনীতির বাইরের কিছু কিনা? এটা কিন্তু রাজনীতির বাইরের কিছু না, কিন্তু এই রাজনীতিটা ভিন্ন রাজনীতি। সনাতনী রাজনীতির বিপরীতে গিয়ে একটা নতুন রাজনীতির সূচনা। এখন রাজনীতি কখনোই মানুষের স্বার্থ বিরোধী হতে পারে না। শুধুমাত্র শক্তি চর্চা করলে সেটা কিন্তু রাজনীতি হয় না, সেটা শক্তি নীতি হয়। এখন রাজনীতিকে কেউ যদি শক্তি নীতি দিয়ে বোঝে তাহলে সেই রাজনীতি অবশ্যই বর্জনীয়। কিন্তু রাজনীতি যদি মানুষের স্বার্থে হয়, কারণ আমার অধিকার প্রতিষ্ঠা করতে গেলেও কিন্তু রাজনীতি আবশ্যক। কারণ রাজনীতি মানেই হচ্ছে আমার একটা পাবলিক স্ফিয়ার আছে, পাবলিক স্পেস আছে, যেখানে আমি আমার অধিকারের কথা বলতে পারি, আমি আমার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। এখন সেই ক্ষেত্রে যদি আমরা ঢালাওভাবে রাজনীতি নিষিদ্ধ করার কথা বলি তাহলে কিন্তু আমরা যেই উদ্দেশ্যে বলছি নতুন রাজনীতির সূচনা ঘটবে, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়ি। তার মানে হচ্ছে আমরা পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসে আসলে নতুন রাজনীতি কিংবা ওই রাজনীতির বিপরীতে নতুন ভাবে রাজনীতিকে আমরা সংজ্ঞায়িত করতে চাই। মানে আজকে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো আসলে আমরা এতদিনও কেন উতরাতে পারিনি, তার রিজনটা হচ্ছে যে আমরা আসলে যে নেতৃত্ব আমরা দেখতে চাই, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মূল নেতৃত্বটা কিন্তু হচ্ছেন মাননীয় উপাচার্য। এবং উপাচার্যের যদি ওই ভিশনটা না থাকে, এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যখন উপাচার্য নিয়োগ দেওয়া হয় তখন কি যে সরকার নিয়োগ দেন সেই সরকার কখনো যিনি প্রসপেক্টিভ উপাচার্য ওনাকে কি ডেকে কখনো জিজ্ঞেস করেছেন আচ্ছা আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনাটা কি? আপনাকে যদি এই উপাচার্য পদে দেওয়া হয় তাহলে আগামী 5 বছরে কিংবা আগামী 4 বছরে বিশ্ববিদ্যালয়কে আপনি কোথায় দেখতে চান? এই প্রশ্নটা কখনো করা হয় কিনা, কিংবা এই প্রশ্নের ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয় কিনা, যেগুলি আসলে হ্যাঁ, তো সেগুলো তো আমরা আসলে কখনো দেখি না। এটা শুধুমাত্র আনুগত্য। একজনের প্রশাসনিক যোগ্যতা থাকুক কিংবা একাডেমিক যোগ্যতা থাকুক কিংবা না থাকুক, আমরা ঐতিহাসিকভাবেই দেখেছি, এটা শুধু এই সময় গত 15 বছর না, তার আগেও আমরা দেখেছি যে যেই সরকারি ক্ষমতা এসেছেন ওনারা চেয়েছেন যে তার অনুগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয় এবং ওই জায়গাটাই সংকটটা তৈরি হয়। তার মানে উপাচার্য নিয়োগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি সঠিক মানুষটাকে বিবেচনা করা যায়, সঠিক মানুষটাকে যদি আনা যায়, তাহলে আমরা অনেক সংকটই খুব সহজে অতিক্রম করতে পারবো। যতই একাডেমিক কোয়ালিফিকেশন থাকুক, যতই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি থাকুক, তার যদি ভিশনটা, স্বপ্নটা না থাকে, তাহলে বোধহয় বিশ্ববিদ্যালয়কে আমরা আসলে বিশ্ববিদ্যালয় বানাতে পারছি না। আমরা আসলে খুবই একটা সম্ভাবনার সময় যেমন তেমনি একটা অস্থিরতার সময় কিন্তু পার করছি। আমরা জানি না যে আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো সেই জন্যই আমরা বিশেষ করে এই যে আমরা এটাকে আমি বিপ্লব বলি না অনেক কারণেই, এটা একেবারে একটা স্পন্টেনিয়াস অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেরকম অবস্থা হয় এটা খুব অস্বাভাবিক বাস্তবতা না, এটা খুবই স্বাভাবিক বাস্তবতা। পৃথিবীর সব দেশে এরকমটা হয় এই ধরনের গণ অভ্যুত্থানের পরে। এবং এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলকে ঘিরে হয়নি। একটা ঘটনার প্রেক্ষিতে, সরকারের পক্ষ থেকে নৃশংসতার প্রেক্ষিতে মানুষ নিজেকে বাঁচানোর জন্য সবাই একত্রিত হয়েছে এবং সব ধরনের মানুষ কিন্তু এক ধরনের ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তার মানে এক ধরনের একতা আমাদের ছাত্র জনতার মধ্যে এখন বিরাজ করছে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই একতাটাকে আমরা মাথায় রেখে এবং এই যে রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র মেরামতের যে প্রসঙ্গটা আসছে, কোটা সংস্কার থেকে আমরা এখন আসলে রাষ্ট্র সংস্কার অথবা রাষ্ট্র মেরামত, সেই স্পিরিটটাকে ধারণ করে সবাই সবার প্রতি যেন সহযোগী হই
সবাই সবার প্রতি যেন সহিষ্ণু হই, এবং যে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজে সহিষ্ণুতার ভয়ানক অভাব, সবাই সবাইকে শত্রু তৈরি করি, সবাই সবার সাথে বিভাজন তৈরি করে নিজেরটা পেতে চাই, এবং সেটার জন্য সবার সাথে সবার সহযোগিতা, সহিষ্ণুতা এবং ভালোবাসা এগুলোর সমন্বয় খুব প্রয়োজন, এবং এগুলোকে অনুধাবন করে আমরা সবাই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাব। সেটাই হচ্ছে আমাদের সকলের কামনা।